আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, নির্বাচন আগামী 3 সেপ্টেম্বর। আগামী 3 সেপ্টেম্বর রাজ্যসভার নির্বাচন। 12টি শূন্য আসনে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যসভায় শাসক জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সেই কারণে রাজ্যসভা নির্বাচন শাসক দল বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 22 আগস্ট মনোনয়ন যাচাই ও বাছাই করা হবে। তার আগের দিন অর্থাৎ 21 আগস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরার সঙ্গে বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় হবে রাজ্যসভার নির্বাচন। বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় প্রার্থীপদ প্রত্যাহারের শেষ সময় 27 আগস্ট। 26 আগস্ট প্রার্থীপদ প্রত্যাহার করা হবে আসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরায়। 3 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বিকেল 5টায় ভোট গণনা শুরু হবে। রাজ্যসভায় আসাম ও বিহারে 2টি শূন্য পদ রয়েছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উড়িষ্যায় 1টি করে আসন রয়েছে। ময়ূরভঞ্জের কুদুমি উপজাতির প্রতিনিধিত্বকারী মমতা মোহন্ত বুধবার বিজেডি এবং রাজ্যসভা উভয় থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে শনিবারই রাজ্যসভায় বিজেপির সংখ্যা কমে গেছে, কারণ মনোনীত সদস্য রাকেশ সিনহা, রাম সকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি তাদের মেয়াদ শেষ করেছেন। ক্ষমতাসীন দলের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদের নিয়োগ করেন। পরবর্তীকালে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে জোট বাঁধেন। 4 সদস্য বিদায় নেওয়ায় বিজেপি রাজ্যসভার সাংসদ 86 আর এনডিএ জোটের সদস্য 101। 245 আসনের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ম্যাজিক ফিগার হলো 113। অপরদিকে ভারতে ঢুকতে চেয়ে সীমান্তে ভিড় কয়েকশো বাংলাদেশির, কঠোর পদক্ষেপ না নিয়ে আটকালো বিএসএফ। বাংলাদেশের হিংসার শিকার হচ্ছেন বহু সংখ্যালঘুরা, এমন অভিযোগ আসছে। এবার কার্যত তার প্রমাণ মিলল ভারত বাংলাদেশ সীমান্তে। শত শত শরণার্থীরা কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন, তবে তাদের আটকে দিতে সক্ষম হয়েছে বিএসএফ। যদিও এর জন্য নিরাপত্তা বাহিনীকে কোনো রকম কোনো পদক্ষেপ নিতে হয়নি, গুলি চালানোরও কোনো দরকার পড়েনি। প্রায় 300 জন বাংলাদেশি নাগরিক যারা মূলত হিন্দু, তারা এসে জমায়েত করেন জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। প্রত্যেকের দাবি ছিল বিএসএফ পারলে গুলি করে তাদের মেরে দিক, কিন্তু তারা দেশে ফিরে যাবেন না। বাংলাদেশের পঞ্চগড় জেলার শামশেরপাড়া, দামেরঘাট, লক্ষ্মীপাড়া, বনাগ্রাম, পানিডুবি, বনিয়াপাড়া সহ একাধিক গ্রাম থেকে শয়ে শয়ে হিন্দুরা সীমান্তে ভিড় করেন। এই সবকটি গ্রামে ভারত সীমান্ত থেকে 2-3 কিলোমিটার দূরত্বে রয়েছে। এমন ঘটনা ঘটতে পারে তার আন্দাজ আগে থেকেই পেয়েছিল বিএসএফ, তাই সোমবারের পর থেকে সীমান্তে নিরাপত্তা বাড়ায় তারা। বুধবার কিছু মানুষ আসা পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু শরণার্থীদের সংখ্যা বাড়তে থাকায় বিএসএফ সীমান্তেও বাহিনীর সংখ্যা বাড়ায়। শরণার্থীদের নিজের দেশে ফিরে যেতে অনুরোধ করেন সকলে, যদিও তারা নিজেদের সিদ্ধান্তে অন্যদিকে সীমান্তে বেশ কয়েক ঘন্টা বসেছিলেন। এরপর ভারতের তরফে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। দীর্ঘক্ষণ তাদের বৈঠক চলে। শেষে বিজিবি বাহিনী ওপারের সীমান্তে এসে সকলকে বোঝায় এবং তাদের সঙ্গে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। বিএসএফ এর তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি ভালোভাবেই সামলানো গেছে, কোনো উত্তেজক অবস্থা তৈরি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে বিষয়টি সামলাতে পেরেছেন। তবে এই মুহূর্তে সীমান্তে নিরাপত্তা কিছু কমানো হচ্ছে না, কারণ এমন ঘটনা আবার ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিএসএফ কোনোভাবেই দেশে অনুপ্রবেশ হতে দেবে না বলেই আশ্বাস দিয়েছে। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নেবে আজ বৃহস্পতিবার রাত 8টায়। বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের উপদেষ্টার সংখ্যা হতে পারে 15 জন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান, মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তিনি এই মুহূর্তে দেশে নেই। তিনিও ফিরবেন আজ দুপুর 2:10 এমিরেটসের একটি ফ্লাইটে ফ্রান্সের প্যারিস থেকে তার দেশে ফেরার কথা রয়েছে।
সেনাবাহিনীর প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যাব। আশা করি আজ রাত 8টায় সরকারের শপথ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাদের সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। অপরদিকে শীঘ্রই আরো 600 বন সুরক্ষা কর্মী নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। বনজ সম্পদ রক্ষা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ ভয়াবহ ও বিপজ্জনক হয়ে পড়বে। তাই বন সুরক্ষা বাহিনীর জওয়ানদের শুধু বন সুরক্ষার কাজ করলেই হবে না, ভবিষ্যতে মানব সমাজের জন্য জৈব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রেও কাজ করতে হবে। বুধবার লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত আসাম বন সুরক্ষা বাহিনীর 940 জন নবনিযুক্ত কনস্টেবল জওয়ানের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এদিন বলেন, গত 3 বছরে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের নতুন প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যে। স্বাধীনতার পর থেকে বহু সরকার এসেছে আর গেছে, কিন্তু স্বচ্ছ নিযুক্তি প্রক্রিয়া সুনিশ্চিত করতে সব সরকার বিফল হয়েছে। এর ফলে আসামের যুব সমাজ হতাশায় ভুগছিল এবং হতাশাগ্রস্ত যুবকরা পথভ্রষ্ট হওয়ার প্রচুর উদাহরণ রয়েছে। তবে এই সরকারের আমলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার ফলে আজ 940 জন আসামের নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তানকে বন সুরক্ষা বাহিনীর সুন্দর ইউনিফর্মে দেখা সম্ভব হচ্ছে। গত 3 বছর ধরে নতুন প্রজন্ম আশা ও আকাঙ্ক্ষায় উদ্ভাসিত হচ্ছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বলেন, আগে দলবলের সাহায্যে চাকরি পর একটা পরিবেশ ছিল, এর ফলে মেধা সম্পন্ন একটি প্রজন্মকে বঞ্চিত হতে হয়েছিল। রাজ্যের প্রতিটি অঞ্চল, প্রতিটি জাতি, প্রতিটি ধর্মের যুব প্রজন্ম স্বচ্ছ নিয়োগের ফলে নতুন সুযোগ লাভ করেছে। আসাম পুলিশে চাকরি করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রয়াস চলছে। তাদের মনে এখন স্বস্তি, চাকরি পেতে হলে টাকার প্রয়োজন নেই, শুধু যোগ্যতা থাকলেই চাকরি পাওয়া সম্ভব। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরো 600 জন বন সুরক্ষা বাহিনীর জওয়ানের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া লাচিত বরফুকন পুলিশ একাডেমির নবনির্মিত ভবন আগামী অক্টোবরে উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই একাডেমিতে প্রশিক্ষণ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জওয়ানরা আসছেন। এই একাডেমি জাতীয় পর্যায়ে উজ্জ্বল হয়ে উঠবে বলেও দাবি করেছেন তিনি। তিনি জানান, 102 সেবা দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বন সুরক্ষা তথা চোরা শিকারীর বিরুদ্ধে নবনিযুক্ত কনস্টেবলরা এক বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলেও মনে করছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে বদরপুর পাথারকান্দি স্কুলে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ বাড়ির বক্তৃতা 13 আগস্ট। বরাক উপত্যকার বদরপুর ও পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে আসছেন বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক সুবর্ণ আইজ্যাক বেরি। বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কর্মরত 12 বছর বয়সী এই অধ্যাপক আগামী 13 আগস্ট বরাক উপত্যকার এই দুটি বিদ্যালয়ে যাবেন। এই সফরকালে অধ্যাপক বাড়ি চিলড্রেন এন্ড সায়েন্স বিষয়ের উপর একাধিক সায়েন্টিফিক লেকচার দেবেন। একই সঙ্গে ছাত্রছাত্রী ও অন্যান্যদের সঙ্গে থাকবে তার মতবিনিময় অনুষ্ঠান। উল্লেখ্য, এই দুটি বিদ্যালয় ইআরডি ফাউন্ডেশনের অন্তর্গত। বরাক উপত্যকার দুটি স্কুলের সফর শেষে 14-15 আগস্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ে যাবেন অধ্যাপক বাড়ি। সেখানে তিনি পড়ুয়া ও অন্যান্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত 78তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। তার এই সফর পড়ুয়াদের এক দারুণ সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে। সুবর্ণকে আজকের দিনের আইনস্টাইনও বলে সম্বোধন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানের সাক্ষী হতে প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষাবিদ সহ এই অঞ্চলের মানুষকে নিজেদের নাম পঞ্জীয়ন করতেও ইউএস টিমের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, এই রোমাঞ্চকর অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। অধ্যাপক বাড়ির এই সফর নিশ্চিতভাবে পড়ুয়াদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের শৈক্ষিক জীবনে এগিয়ে যেতে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন তিনি। অপরদিকে 3 দিন ধরে অনিশ্চিত যাত্রাপথ শিলং রোড, স্থানে স্থানে গর্ত, জল কাদা একাকার, সোনাপুরে লরি বিকল, কখনো ভূমিধস আবার কখনো বড় বড় গর্ত। এই দুই সমস্যার যাতাকলে গত 3 দিন ধরে অনুষ্ঠিত বরাক গুয়াহাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা
অবস্থা অপরিবর্তিত। বুধবারও সোনাপুরে বিশাল গর্তে পণ্যবাহী লরি বিকল হলে বাড়ি যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার ওই অংশে হাজার হাজার যানবাহনের দীর্ঘ লাইন। চলতি বছরের শুরু থেকেই বেহাল ৬ নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ। এর উপর ঘন ঘন ঘটছে ভূমিধসের ঘটনা। কখনো সোনাপুর তো কখনো কুলিয়াঙ্গে ঘটছে ভূমিধসের ঘটনা। পাহাড় থেকে কাদামাটি আর বড় বড় পাথর নেমে এসে বন্ধ হচ্ছে বরাকের সঙ্গে গুয়াহাটির সড়ক যোগাযোগের ব্যবস্থা। চলতি বছর এমন ঘটনা ঠিক কতবার ঘটেছে তার কোনো হিসেব নেই। বৃষ্টিপাত শুরু হলে এই সড়ক পথে বিড়ম্বনার শুরু। আবহাওয়ার কিছুটা উন্নতি হলে ভাঙ্গাচোরা এই রাস্তা ধীরে ধীরে সচল হয়, আবার বৃষ্টি নামলেই অচল। গত ৩ দিন ধরে এমনটাই ঘটছে। প্রাপ্ত খবর মতে মেঘালয়ের কুলিয়াঙ্গে পরপর ২ দিন ভূমিধসের ঘটনা ঘটায়। সোম ও মঙ্গলবার এই রুট ঘন্টার পর ঘন্টা অচল ছিল, কোনো ধরনের যান চলাচল করেনি। যদিও NHIDCL-এর তৎপরতায় ঘন্টা কয়েক পর কোনো মতে রাস্তার ওই অংশ দিয়ে যান চলাচলের অনুমতি প্রদান করা হয়েছিল। ঝুঁকি নিয়ে কিছু যানবাহন চলাচল করেছে। বুধবার নতুন করে ভূমিধসের ঘটনা ঘটেনি, তবে রাস্তা অচল। সূত্র বলছে গত ৩-৪ দিনের বৃষ্টিপাতের ফলে ফের একবার ভয়াবহ হয়ে উঠেছে বরাক গুয়াহাটি সংযোগী এই রাস্তা। স্থানে স্থানে থাকা গর্তগুলি কাদা আর জলে পরিপূর্ণ হয়ে গেছে, আর এসব গর্ত পেরিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে আকসারে ফেসে যাচ্ছে। কখনো কখনো আবার গর্তে পড়ে বিকল হচ্ছে। এসব কারণে পুরো রাস্তা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। সূত্র বলছে মেঘালয়ের সোনাপুরের দুর্গা মন্দিরের সামনের বেহাল রাস্তায় এদিন দুপুরে একটি পণ্যবাহী লরি বিকল হয়ে পড়ে, আর এতে রাস্তার ওই অংশ দিয়ে বাড়ি যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়। কোনো মতে ছোট গাড়িগুলো চলাচল করলেও ভারী যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার যানবাহন। ১ কিলোমিটার পথ অতিক্রম করতে ১ ঘন্টারও বেশি সময় লাগছে। সূত্র বলছে ৬ নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশের অবস্থা ঠিক কতটা খারাপ তা স্বচক্ষে না দেখলে বোঝানো মুশকিল। রাস্তার পদে পদে গর্ত কিংবা নালা। রাস্তার এই বেহাল অবস্থার জন্য সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পণ্যবাহী লরির চালকরা। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে হালকা যানবাহনগুলিকে কোনো মতে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হলে ভারী যানবাহন ঘন্টার পর ঘন্টা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শিলচর থেকে গুয়াহাটি কিংবা গুয়াহাটি থেকে শিলচর পৌঁছাতে নৈশ বাসের সময় লাগছে 18 থেকে 20 ঘন্টা, কোনো কোনো সময় আরো অনেকটা বেশি। বুধবার বরাকে আসার সময় আটকা পড়া কয়েকজন যাত্রী জানালেন ছোট গাড়ি নিয়ে আসাও বিপজ্জনক। বিশাল বিশাল গর্ত পেরোতে গিয়ে গাড়ির নিচে পাথর লেগে গিয়ে বিকল হওয়ার আশঙ্কা প্রবল। এমনটা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান। ভারী বৃষ্টিপাত হলে সোনাপুর টানেলের সামনে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেখানে থাকা টানেলের উপর পাহাড় থেকে নেমে আসা প্রচুর পরিমাণে কাদামাটি আর পাথর জমে রয়েছে। ভারী বৃষ্টিপাত হলে জমে থাকা কাদামাটি নেমে আসবে রাস্তায়, বন্ধ হয়ে যাবে যান চলাচল। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।